বাট টাইপ তিনটা, ম্যাথ তিনটা, আর আমরা ভিডিও দেখবো তিনটা। আর সি প্রোগ্রামকে সিপি ধরলাম, এই সিপি ওই সিপি না, এক সিপি মেরে দিলাম ভাই, ওই সিপি না। এবার আউটপুট মানে কি? খাওয়া দাওয়া শেষ, বাথরুমে গিয়া সোনার বাংলাদেশ, তাই না? তো জানি যে সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ। এখন কেস মানে কি? থানায় গিয়ে কেস করা। এই যে বড় হাত করে যে লেখাটা লিখি, তাই না? মানে বড় হাতের অক্ষর যেটা, সেটা হচ্ছে কি আমার আপার কেস। আর লোয়ার কেস কি? যেটা ছোট হাত করে লিখি। হাত তো হাতেই, মানে হ্যাঁ ছোট হাতের অক্ষর বা স্মল লেটার যাকে বলি। আমার ভাতার কি? চকিদার। ভাতার মানে বুঝেন তো নাকি? মানে বর, আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে ভাতার। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজকে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ যে আমরা কি নিয়ে আলোচনা করতে যাব। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, চ্যাপ্টার 5, তাই না? চ্যাপ্টার 5 শুনলেই মনে হয় যে কি যে একটা জিনিস। আসলে আমরা চ্যাপ্টার 5 কে খুব মজা করে পড়বো বা মজা করে শেষ করবো। তোমরা শুধু 3টে ভিডিও দেখবা, আমি এই চ্যাপ্টারের উপর 3টে ভিডিও বানাবো। হয়তো সর্বোচ্চ 10 মিনিটের করে বা 15 মিনিটের করে ভিডিওটা হবে। তো তুমি 30 মিনিটের ভিডিও যদি দেখো, 3টে ভিডিও 30 মিনিট, আশা করি 30 মিনিট দেখে তুমি 20 মার্ক অ্যান্সার করতে পারবা ফাইনালে, সিকিউ এর জন্য। শুধু সিকিউ এর জন্য, যে কিছুই জানে না, এখনো পর্যন্ত সে কিচ্ছুই জানে না প্রোগ্রামিং, তার জন্য এই ভিডিওটা। তোমরা শুধু এই 3টা ভিডিও পরপর থাকবে। তো এই 3টা ভিডিও যদি তুমি ধারাবাহিকভাবে দেখো, আশা করি এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। আর প্র্যাকটিস তো অবশ্যই দেখতে হবে। 3টা হচ্ছে মূল ভিডিও, এই 3টার পর বাকি ভিডিও যেগুলো যাবে ওগুলো হচ্ছে সব প্র্যাকটিস। তো আসো আমরা দেখতে পাচ্ছি কি অধ্যায়ে কি পঞ্চম, কি প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং হচ্ছে ভাষা হতা, ঠিক আছে? আমরা যে প্রোগ্রামিংটা করি এটা এক ধরনের ভাষা। ওইটা কিসের ভাষা? এটা হচ্ছে কম্পাইলারের একটা ভাষা, যে আমি কম্পিউটারকে কিভাবে বোঝাবো বা কম্পিউটার কিভাবে এই জিনিসটা প্রোগ্রামিং করে একটা রেজাল্ট দিবে, ওই ধরনের আমরা ভাষা নিয়ে এখানে কথা বলবো। তো আমরা এখানে যে ভাষাটা ইউজ করবো সেটা হচ্ছে সি ভাষা। কি ভাষা? সি ভাষা। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের এই পঞ্চম অধ্যায় থেকে সব থেকে মোস্ট কোশ্চেন আসে, সব থেকে মোস্ট মোস্ট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসে সব এই 3টা টপিক থেকে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আমার অ্যালগোরিদম, একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা হচ্ছে কি ফ্লোচার্ট, আর একটা হচ্ছে সি প্রোগ্রাম। এখন আমরা এই 3টে কিভাবে আসে? আমরা তো জানি গ এবং ঘ দুইটা, একটা গ আর একটা কি ঘ। তাহলে 3টা পার্ট কিভাবে আসবে? ধরো তোমাকে এটা উদ্দীপকে দিয়ে দিবে, আর এটা কিসে বলবে? এটা বলবে হচ্ছে গয়ে, আর এটা বলবে কি ঘয়ের মধ্যে। অথবা প্রোগ্রামিংটা তোমার উদ্দীপকে দেওয়া থাকবে, তোমাকে এটা বলবে গ, এটা বলবে ঘ। অথবা একটাও দেওয়া থাকবে না উদ্দীপকে, তোমাকে কি বলবে? একটা কোশ্চেন বলে দিবে, ওই কোশ্চেনের প্রেক্ষিতে যে কোনো দুইটা তোমার কাছে অ্যান্সার যাবে। বুঝতে পারছি? মানে কোশ্চেন প্যাটার্নটা, কোশ্চেনটা কিভাবে হয় এটা আর কি বোঝাচ্ছি। এখন এই সি প্রোগ্রামিং থেকে আরেকটা জিনিস আসে। তো আমরা নর্মালি সবাই জানি যে সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ। এখন কেস মানে কি? থানায় গিয়ে কেস করা, মারামারি করে একবারে সেই অবস্থা যে আমাকে মারছি বেটা, তোকে এবার মেরে ফেলবো, মানে থানায় গিয়ে কেস করবো, এই ওসি আমার এই হয়, ওই ওসি আমার মামা হয়, এটা ওটা, মানে আমার বাপ হচ্ছে ওসি, তাই না? আর আসলে আমার ভাতার কি? চকিদার, তাই না? তো বিষয়টা হচ্ছে ওইরকম যে আমার ভাতার কি? চকিদার। ভাতার মানে বুঝেন তো নাকি? মানে বর, আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে ভাতার। ভাতার মানে কি? চকিদার, ঠিক আছে? আমার ভাতার চকিদার। তো বিষয়টা হচ্ছে এরকম, আসলে কিছুই না। আমরা জাস্ট কি এখানে সি প্রোগ্রামিং দেওয়া থাকবে। সি প্রোগ্রামিং কি? কেস সেন্সিটিভ। কি কেস? আপার কেস আর লোয়ার কেস। আপার কেস মানে কি? এই যে বড় হাত করে যে লেখাটা লিখি, তাই না? মানে বড় হাতের অক্ষর যেটা, সেটা হচ্ছে কি আমার আপার কেস। আর লোয়ার কেস কি? যেটা ছোট হাত করে লিখি। হাত তো হাতেই, মানে হ্যাঁ ছোট হাতের অক্ষর বা স্মল লেটার যাকে বলি, তাকে বলা হয় স্মল লেটার। মানে ছোট হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার দিয়ে যেটা লিখি সেটা কি? বড় হাতের অক্ষর বা স্মল লেটার বা ক্যাপিটাল লেটার লেটার। অথবা এটাকে বলা হয় আপার কেস, লোয়ার কেস। স্মল লেটারকে বলা হয় আপার কেস, আর ক্যাপিটাল লেটারকে বলা হয়, সরি, স্মল কে বলা হয় লোয়ার কেস, আর ক্যাপিটাল লেটারকে বলা হয় আপার কেস। এখন আমরা কেস সম্পর্কে জানি, এটা ক্ষয় আসে যে সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। আর আরেকটা ক্ষয় আসে যে এইচটিএমএল কেস সেন্সিটিভ ভাষা নয়। এটা কিন্তু কি? কেস সেন্সিটিভ ভাষা। মানে এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স হলেই ভেজাল আছে। আর সি প্রোগ্রামে আমার কোনো ভেজাল নাই, নির্ভেজাল মানুষ। সরি, এইচটিএমএল হচ্ছে নির্ভেজাল মানুষ, আর সি প্রোগ্রাম কি? আমার ভেজাল মানুষ। তো দেখো, তো আমরা নরমালি বুঝলাম কোশ্চেন প্যাটার্ন। তো আমাদের সি প্রোগ্রামটা কি করা থাকবে? আপার কেস লোয়ার কেস মিক্স করা থাকবে। এখন তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় ভুল আছে। তো এই কোশ্চেনটা এভাবে বলবে যে সি প্রোগ্রামটি কি পরিবর্তন করলে প্রোগ্রামটা রান করবে। তার মানে প্রোগ্রামের ভিতরে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে তো সেই প্রোগ্রাম রান করবে না, স্বাভাবিক জিনিস। তো আমার ওই ভুলটা সংশোধন করলেই তো রান করবে, তো ওই ভুলটা সংশোধন করে দিতে হবে। তো এটা দিলে ভালো। এবার দেখেন, আমাদের এই অ্যালগোরিদমটাকে কি বলতে পারে? অ্যালগোরিদমকে বলতে পারে যে ধাপে ধাপে সমস্যার সমাধান। অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে তোমার একটা সমস্যা। এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে তুমি একটা ম্যাথ করবা, এটাকে আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় সমস্যা বলবো, বা আমরা সিএসসি ইঞ্জিনিয়ার যারা তারা সমস্যা বলি এটাকে। তো এই সমস্যাটাকে আমরা যখন সমাধান করব, কি করব? সমাধান করব। তো এই সমস্যাটা সমাধান করতে গেলে অ্যালগোরিদম আমার ধাপে ধাপে করতে হয়। কিসে করতে হয়? ধাপে ধাপে। মনে করো তুমি ইয়া করবা, মাছ ভর্তা করবা। তো মাছটা কি আগে আনার জন্য যাইতে হবে, তো যাওয়ার জন্য কাজটা শুরু করতে হবে না? তুমি প্যান্ট পরো, শার্ট পরো, গেঞ্জি পরো, এই যে কাজটা শুরু করে দিলা। মাছটা আনার জন্য বাজারে যাইতে হবে, এই যে পরে টরে যে যাচ্ছ, এটাই হচ্ছে তোমার কাজ শুরু।
এখন এই যে শুরু করলা, শুরু করার পর কি গেলা বাজারে, গিয়ে মাছটা কি ব্যাগের মধ্যে ঢুকাইলা, মানে কি তুমি একটা পাত্রের মধ্যে মাছটা কি করলা, রাখলা বা ঢুকাইলা, এটা কি ইনপুট করলা, পাত্রের মধ্যে কি করলা, ইনপুট করলা। তারপর এই মাছটা আনলা, কাটলা, বাছলা, ধুইলা, এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে প্রসেস, কি প্রসেস। এবার রান্না বান্না শেষ হওয়ার পর যখন তুমি খাওয়ার জন্য একটা বাটিতে উঠাই না, এই বাটিটাকে বলা হবে আমার কি আউটপুট। এবার আউটপুট মানে কি, খাওয়া দাওয়া শেষ, বাথরুমে গিয়া সোনার বাংলাদেশ, তাই না? তো এইরকম মানে আমার খাওয়া দাওয়া শেষ হলে ইন্ট, কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো আমাদের অ্যালগোরিদমটাও হচ্ছে ঠিক এটা, কি প্রতিটা ধাপে ধাপে হচ্ছে না, প্রথমে কি যাওয়া, তারপর ইনপুট করা, প্রসেস করা, আউটপুট, তারপর কি শেষ। তো আমাদের অ্যালগোরিদমটাও এইটাই, আমার ধাপে ধাপে করতে হবে, ধাপ ছাড়া বাইরে যাবে না। এখন ধরো যে তুমি মাছ কিনে আনলো, মাছ কিনে এনে পরিষ্কার না করে, প্রসেস না করে সরাসরি কাঁচা মাছ খাইতে পারবা তুমি, তার মানে আমার কি করতে হবে, প্রসেস করে তারপর খাইতে হবে। তো কোনো একটা স্টেপ আমার আগে পরে হওয়া যাবে না। এবার এই অ্যালগোরিদমটাকে জাস্ট আমরা কি চিত্রের মাধ্যমে প্রকাশ করবো, কিসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে যদি এটা প্রকাশ করি তাহলে হবে কি, এটা ফ্লো চার্ট। দেখো তো এটা কি ধাপ 1 থেকে 2 3 4 এভাবে আসবে। তো এটাই আমরা জাস্ট অ্যারো দিয়ে দেখাই দিব, মানে ফলো করবে, কে কাকে ফলো করতেছে। আমরা বলি না ফলো আপ, মানে কি একজন আরেকজনকে ফলো করা, ঠিক আছে। আর সি প্রোগ্রাম কি, এই অ্যালগোরিদম ফ্লো চার্টটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করব, বা একটা কম্পাইলার ভাষায় রূপান্তর করব, বা একটা কম্পিউটারকে বোঝাবো, এটাই হচ্ছে আমাদের কি সি প্রোগ্রাম। যদি কিছু না বুঝো এতটুকু মাথায় রাখলে হবে, বুঝতে পারছি। সি প্রোগ্রাম মানে আরো অনেক কথা, বুঝছি। তো আমরা সহজভাবে কি বুঝবো, যে অ্যালগোরিদম হচ্ছে আমার একটা সমস্যা সমাধানের জন্য যত কিছু কাজ করতে হবে সেটা ধাপে ধাপে ব্যাখ্যা আকারে লিখে দিবেন, সেটাই হবে কি অ্যালগোরিদম। এখন অ্যালগোরিদমকে বলা হয় ধাপে ধাপে সমস্যার সমাধান। এবার ফ্লোচার্ট কি, ফ্লোচার্ট হচ্ছে অ্যালগোরিদম চিত্রটাকে, আমার অ্যালগোরিদমটাকে জাস্ট চিত্রের মাধ্যমে আমরা কি করব, প্রকাশ করব, সেটাই হচ্ছে কি ফ্লোচার্ট। এখন ফ্লোচার্টকে আবার বলা হয় প্রবাহ চিত্র। কি বলা হয়, প্রবাহ চিত্র। আবার বললেন না যে ভাই তো প্রবাহ চিত্র শেখায়নি, প্রবাহ চিত্র আবার কি জিনিস, ফ্লোচার্টই হচ্ছে প্রবাহ চিত্র। আর সি প্রোগ্রাম কি জিনিস, সি প্রোগ্রাম হচ্ছে আমাদের এই অ্যালগোরিদম আর ফ্লোচার্টটাকে একটা প্রোগ্রামিং এর ভাষায় রূপান্তর করা, সেটা হচ্ছে কি সি প্রোগ্রাম। তো এবার পরের টপিকটা দেখি। আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তিনটা টাইপ, তিনটা জিনিস শিখবো আমরা। কয়টা জিনিস, অবশ্যই তিনটা জিনিস। একটা হচ্ছে কি অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর কি সি প্রোগ্রাম। এই তিনটা জিনিস, তিন ধরনের ম্যাথ, এবং টাইপও হচ্ছে আমার কয়টা, তিনটা, মনে থাকবে। আর টাইপ তিনটা, ম্যাথ তিনটা, আর আমরা ভিডিও দেখবো তিনটা। তো দেখো, তো আমাদের অ্যালগোরিদম জিনিসটা কি, দেখো আমাদের টাইপ অনে, এটা কি টাইপ অন, আমি টাইপ ধরে করাই যে কোনো প্রবলেম, টাইপ ধরে যদি তুমি করতে পারো অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। আর খুব সহজ, তোমাকে প্রথম কাজ তুমি টাইপের স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলা, যদি কিছু না বুঝো। এবার দেখো মুখস্থ করতে হবে না, আমি কি বলছি যে আমার এখানে কোনো মুখস্থ নাই। মুখস্থ নাই মানে আমাদের এখানে বুঝে বুঝে করতে হবে। এবার বুঝে বুঝে করি, দেখি। অ্যালগোরিদম, অ্যালগোরিদম আমি কি বলছি, যে নাইম ভাই বলছে যে স্টেপ মানে ধাপে ধাপে সমাধান করা। তাহলে কি, এই যে স্টেপ 1 এটা কি 1 নম্বর ধাপ, স্টেপ 2 এটা কি 2 নম্বর, স্টেপ 3 এটা কি 3 নম্বর, স্টেপ 4 এটা কি 4 নম্বর ধাপ, স্টেপ 5 এটা কি 5 নম্বর ধাপ। তো আমরা টাইপ 1 এর ক্ষেত্রে 5টা ধাপেই সমাধান করতে পারবো, ঠিক আছে। আরো বাড়ানো যায়, অনেক ভাবে করা যায়, কিন্তু আমরা 5টা দিয়েই করবো, বেশি করার দরকার নেই। তাহলে প্রথমে স্টার্ট, এখানে যা আছে তাই। এখানে দেখবেন যে সবুজ কালার, এমনিতে যদি শুধু কালার ম্যাচ করেন তাও বুঝতে পারবেন, যেখানে সবুজ কালার আছে তো এখানে মানগুলো অপরিবর্তিত থাকবে। কি থাকবে, অপরিবর্তিত। তাহলে আমার চেঞ্জ হবে কোথায়, এই যে লাল জায়গায়, এই যে লাল জায়গায়, এই যে আর কোনো জায়গায় চেঞ্জ নাই। তাহলে আমার কি করতে হবে, স্টেপ 1 স্টার্ট করতে হবে, স্টেপ 2 ইনপুট নিতে হবে, ইনপুটের পর এই যে কিছু একটা বসবে, কারণ এখানে কি আছে, লাল দাগ আছে, রেড লাইন আছে। তারপর কি স্টেপ 3 হচ্ছে কি প্রসেস, মানে আমি কি করব, কারণ প্রসেস তো এক এক সময় এক এক রকম হতে পারে, অনেকগুলো প্রসেস হতে পারে, আবার দুটো প্রসেস হতে পারে, তিনটে হতে পারে, আবার একটা হতে পারে। তো এই অনুযায়ী প্রসেস। আবার আউটপুট কি, আউটপুট আমরা কাজটা করার পর একটা পাত্রে রাখবো, সেই পাত্রটা এখানে লিখে দিব আউটপুট অথবা প্রিন্ট, তুমি এই দুইটার এই হয় এটা দিবা নয়তো এটা দিবা, যে কোনো একটা দিলে হবে, অবশ্যই আবার দুইটা দিয়ে না, ঠিক আছে। আর এই প্রিন্ট বা আউটপুট পেয়ে গেছি মানে কি এন্ড, বুঝতে পারছি। এবার এটাই জাস্ট আমরা কি চিত্রের মাধ্যমে দেখাবো। চিত্রের মাধ্যমে কি, আমরা স্টার্ট, স্টার্টের জন্য কি এই যে অধিবৃত্ত যে চিহ্নটা এটা দেবো, বুঝতে পারছি। আমরা একটু রিলেটেড করে করি, কারণ কি আমার যেহেতু একটা উদ্দীপকে দেওয়া থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, আর বাকি দুটো আমার করতে হবে, তো আমরা যদি রিলেটেড করে পড়ি দেওয়া থাকলে আমি সহজে করতে পারবো। আর এইটা একটা মাত্র চ্যাপ্টার যেখানে তুমি 10 মিনিটের মধ্যে একটা সৃজনশীল দিতে পারবে। আর যদি একটু ভালো হয় 15 মিনিটের মধ্যে দুইটাই দিতে পারবো, আর এখান থেকে দুইটা সৃজনশীল আসবে। দেখো মনোযোগ দিয়ে দেখো। আর অবশ্যই যা করতেছি এটা আগে স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলবা, তারপর বাকি ম্যাথ করার দায়িত্ব নাইম ভাইয়ের, বুঝতে পারছি। এখন তুমি আমার সাথে জাস্ট ভিডিওটা দেখবা, কভার হয়ে যাবে। তাহলে আমার কাজ কি, স্টার্টের জন্য এই চিহ্নটা, ঠিক আছে। এখন স্টার্ট ইন্ট আর স্টপ সেম, কি বলছি, স্টার্ট ইন্ট আর স্টপ সেম চিত্র, বুঝতে পারছি। তাহলে সেম চিত্র হলে তাহলে এটাই শেষে, দেখেন এটার জন্য কি আমার শেষ, বুঝতে পারছি। এবার দেখেন ইনপুট, ইনপুটের জন্য এটা কি, এটা হচ্ছে সামগ্রী। এবার ইনপুট আর আউটপুট প্রিন্ট সেম,
এই দুইটা কি, দুইটার একটা লিখতে পাবো, এটা আর আউটপুট দেখেন দেখেন এটা আর কি, এটা সেম। তাহলে বাকি কি থাকলো মাঝখানে, এই দুটাকে জাস্ট সোজা করে দিবেন। কি করে দিবেন? সোজা করে দিবেন। এটা হচ্ছে কি আয়ত, এটা হচ্ছে আমার কি প্রসেস। বুঝতে পারছি? রিলেটেড করে পড়েন, রিলেটেড করে করেন, তাহলে জিনিসগুলো সহজে খেয়াল করতে পারবেন। এবার দেখেন আমার কি স্টেপ 1 থেকে কি স্টেপ 2, স্টেপ 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। তাহলে এগুলো কি উপর থেকে নিচের দিকে নামতেছে না? তাহলে আমার কি এটা 1 থেকে কোথায় আসবে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। জাস্ট অ্যারো, এই যে ফলো ফলো করতেছে। বুঝতেছি? এবার দেখেন আমরা কি বলছে, এইটা দেখে দেখে আবার আমরা কি করব, সি প্রোগ্রাম করব। তাহলে আমার সি প্রোগ্রামে এই যে স্টার্ট আছে না, দেখেন তো এখানে এই স্টার্টের জন্য আমরা সি প্রোগ্রামে এই এতটুকু জিনিস, এই যে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, এই পর্যন্ত আমরা এতটুকু লিখে দেব। কোনো কথা নেই, কোশ্চেনে যদি আপনি সি প্রোগ্রাম দেখেন আগে এটা লিখে বসে থাকবেন, দেখবেন যে কায় দেখাবে তোমায়, আপনি দেখবেন যে কার কাছ থেকে দেখা যায়। ঠিক আছে, এই পর্যন্ত লিখে বসে থাকবেন। তারপর এই তিনটা লাইন, এই তিনটা লাইন হচ্ছে ইনপুটের লাইন। কিসের লাইন? ইনপুট। আর এটা হচ্ছে কিসের লাইন? স্টার্টের লাইন। বুঝতে পারছি? এইটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে কি ইনপুট। এবার ইনপুটে প্রিন্ট মানে তো আমরা আউটপুটকে বুঝি না নরমালি। দেখেন নরমালি আমরা এখানে প্রিন্ট দেখছি, তো এখানে প্রিন্টএফ, তো প্রিন্টএফ তো কি, প্রিন্টএফ মানে তো আমরা আউটপুটকে বুঝি, এটা না? তো হ্যাঁ আমরা আউটপুটকে বুঝি। এটা কি আউটপুট? ইনপুট নেওয়ার জন্য আউটপুট। আবার ইনপুট নেওয়ার জন্য আউটপুট জিনিসটা কি? দেখেন আপনারা যখন এটিএম বুথে টাকা ওঠান, কি ওঠান, টাকা ওঠান, তখন কি করেন? আপনি আগে এটিএম কার্ডটা ঢুকায় দেন। ঢুকায় দেওয়ার পর কি চাই সে? অবশ্যই পিন নাম্বার চাই, যে ইন্টার দা 4 ডিজিট পিন নাম্বার সামথিং। তো এই যে ইন্টার দা 4 ডিজিট পিন নাম্বার, এটা আপনি কিভাবে বুঝলেন? কারণ আপনাকে ডিসপ্লে দেখাচ্ছে, যার কারণে আপনি কি দেন, 4টা পিন নাম্বার দেন। এখন এই 4টা পিন নাম্বার যে দিচ্ছেন, এটা কি ইনপুট দিচ্ছেন না? মেশিনের ভিতরে ইনপুট দিচ্ছেন না? কিন্তু আপনাকে যে দেখাইলো যে ওই ইন্টার দা 4 ডিজিট পিন নাম্বার, এটা কি সে দেখাইছে? সে দেখাইছে মানে কি, সে আউটপুট দেখাইলো আর আপনি দেখে ইনপুট দিচ্ছেন। তো আমাদের যে ওই যে ইন্টার দা 4 ডিজিট পিন নাম্বার, তো এটাই আমরা বলবো ইন্টার দা ভ্যালু অফ। ভ্যালু অফ দিয়ে এখানে কিছু একটা বসবে। ঠিক আছে, এখানে কিছু একটা বসবে, কি বসবে এটা পরে বলতেছি। আর এইখানে যে ভ্যালুটা দিবেন সেটাই কি করবেন, এখানে স্ক্যান করে নেবেন। এই যে যেখানে লাল আছে সেখানে কি হবে, পরিবর্তন হবে। বুঝতে পারছি? এবার স্ক্যান কিভাবে করতে হয় আমরা পরের স্লাইডে দেখবো। আর এবার এইখানে ভেরিয়েবল জিনিসটা কি? এখন ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল দ্বারা আমরা নরমাল ভাবে একটা পাত্রকে বুঝবো। এখন পাত্র কোন পাত্র? বর না। কে কোনে? পাত্রী না, পাত্রী পাত্র না। এই পাত্র হচ্ছে আমাদের বোল, গামলা, বা আমরা ধারক যেটাকে বলতে পারি। ধারক কি মানে যেটা ধরে রাখতে পারবে। এখন আমি কি ধরনের পাত্র ডিক্লেয়ার করব? ধরেন আপনি পানি কোথায় রাখতে পারেন? গ্লাসে রাখতে পারেন, আবার কি করতে পারেন, জগে রাখতে পারেন, আবার কি বদনায়ও কি রাখা যায়, পানি রাখা যায়। এখন এক একটার কাছে এক এক রকম। এখন গ্লাসে কি করে, পানি খায়, আর জগে কি করে, পানি এনে রাখে, আর বদনায় কি করে, এটা তো পরের বিষয়, তো বদনার কথা বলা যাবে না। তো আমাদের এখানে দেখেন, তো এই ভেরিয়েবল আমি কোন পাত্রটা কিসের জন্য নিব, কি ধরনের জিনিস রাখবো, সেটার উপর আমার কি করতে হবে, পাত্র ডিক্লেয়ার করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে কি ভেরিয়েবল। ভেরিয়েবল ডিক্লারেশন আমরা পরের স্লাইডে শিখবো। তারপর কি, এই পর্যন্ত হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে প্রসেস, যা আছে তাই, প্রসেস যা থাকবে তাই। আর এই যে এটার জন্য এই প্রিন্টএফ, দেখেন এই প্রিন্টএফ কিন্তু সেম। এটা হচ্ছে কি ইনপুট নেওয়ার জন্য, এটা হচ্ছে কি আউটপুট দেখানোর জন্য। দেখেন তো এটা কি আউটপুট দেখাচ্ছি না? আউটপুট দেখাচ্ছি না? তাহলে এইখানে আমার একটু চেঞ্জ হবে, এখানে একটু চেঞ্জ হবে। বুঝতে পারছি? এবার এই দুইটা লাইন হচ্ছে আমার কি ইন্ডের জন্য। কিসের জন্য? ইন্ডের জন্য। বুঝতে পারছি? আমার স্টার্ট আর ইন্ড সবসময় সেম থাকবে, শুধু মাঝখানে চেঞ্জ হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর স্ট্রাকচার। আমি বারবার বলতেছি, এখানে কি ভাই বলেন তো কোনো কিছু মুখস্থ পাইলেন যে ভাই আপনি এটা মুখস্থ করাইছেন? কখনোই না, এখানে কোনো মুখস্থ নেই। জাস্ট নর্মাল ভাবে জিনিসটা থিঙ্ক করো, আশা করি তোমার মাথায় ক্যাচ হয়ে যাবে। এবার দেখো এই টাইপ 1 দ্বারা আমি কি কি ম্যাথ করতে পারবো। বেশিরভাগ ম্যাথ করা যায় এখান থেকে, অনেক ম্যাথ। তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো আমি এখানে লিখে দিছি। এটা হচ্ছে কি, দেখেন তাহলে আমাদের এক নাম্বার না, জাস্ট আমাদের আনঅর্ডার লিস্ট দিয়ে আর কি আমরা ইয়ে করছি। আমরা কি প্রথমে যোগ, তারপর কি বিয়োগ, গুণ, ভাগ, গড়, ভাগশেষ। কয়টা ম্যাথ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তারপর কি তাপমাত্রা রিলেটেড ম্যাথ। এখন তাপমাত্রা রিলেটেড ম্যাথ কি, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, মানে সেলসিয়াস যা সেন্টিগ্রেড একই কথা। ঠিক আছে, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয় করা, অথবা সেলসিয়াস থেকে কেলভিন নির্ণয় করা, অথবা ফারেনহাইট থেকে কেলভিন নির্ণয় করা। এই তাপমাত্রা রিলেটেড এই তিনটা ম্যাথেই আসে। এখন সূত্রগুলা, মেন কথা হচ্ছে আপনার সূত্র মাথায় রাখতে হবে। সূত্র যদি আপনি জানেন ভাই, তাহলে অবশ্যই ম্যাথ করা খুবই ইজি। আর অবশ্যই যদি ভালোভাবে শিখতে চান, অবশ্যই আমার পেইড কোর্সে ভর্তি হতে হবে। পেইড কোর্স ছাড়া আসলে এত জিনিস পাবেন না, কারণ এখানেও তো আমার লিমিটেড আছে কিছু। ঠিক আছে,
তো এখানে দেখেন কিভাবে সূত্র মুখস্থ করতে হয়, মনে রাখা যায়, তৈরি করা যায়, এগুলো আমরা দেখাই দিব পেট কোর্সে। তার মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর কি তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল। এইখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল দুই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল, একটা কি তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আর বৃত্তের মধ্যে যে ম্যাথটা আছে বৃত্তের ক্ষেত্রফল আসে, আর বৃত্তের কি পরিসীমা, পরিসীমা যা পরিধীয় তা ইত্যাদি, মানে কি আরো অনেক ম্যাথ আছে, তাই না? এই ইত্যাদি ওই ইত্যাদি না, ঠিক আছে, ইত্যাদি, ঠিক আছে। তো আমাদের আশা করি এই স্ট্রাকচারটুকু হয়ে গেছে। স্ট্রাকচার যদি মনে থাকে তুমি অবশ্যই সম্পূর্ণ ম্যাথ করতে পারবা। এবার আমরা নেক্সট স্লাইডে যাই। তো এই ম্যাথটা করতে গেলে আমার কিছু অপারেটর জানতে হবে। কি জানতে হবে? অপারেটর সম্পর্কে জানতে হবে এবং ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে। তো আমরা গত দেখলাম যে সি প্রোগ্রামে ভেরিয়েবল একটা কথা আছে। ভেরিয়েবল মানে কি বলছিলাম? পাত্র বলছিলাম, তাই না? তো পাত্র যেহেতু বলছিলাম, এটা হচ্ছে কি ধরে রাখার জন্য পাত্র। তো পাত্র কিভাবে ডিক্লেয়ার করব? যদি আপনাকে বলে কোশ্চেনে যে পূর্ণ সংখ্যা, কি বলে? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। তো পূর্ণ সংখ্যার জন্য আমরা কি দেই? পাত্রের নাম আইএনটি দেই। কি দেই? আইএনটি দেই। ডাটা টাইপের নাম কি? ইন্ট, আইএনটি, ইন্ট, ঠিক আছে। আর এই ইন্টিজার জাতীয় জিনিসগুলোকে আমার স্ক্যানের জন্য একটা জিনিস আছে না, স্ক্যান করার জন্য আমার কি দিতে হবে? পার্সেন্ট ডি দিতে হবে। কি দিতে হবে? পার্সেন্ট ডি। তারপর ভগ্নাংশ সংখ্যা বা ফ্লোটিং নাম্বার, ফ্লোটিং নাম্বারের জন্য কি এফ এল ও এটি, মানে প্রথমের এই কটা অক্ষর দেখেন, ঠিক আছে। আর আইএনটি এর জন্য এই তিনটা অক্ষর। এখানে মুখস্থ করার কিছু নেই ভাই, দেখেন পূর্ণ সংখ্যার ইংরেজি ইন্টিজার, ভগ্নাংশ হচ্ছে ফ্লোটিং নাম্বার, তো ফ্লোটিং এর ফ্লোট, ইন্টিজারের আইএনটি। আর এটাকে স্ক্যান করার জন্য কি পার্সেন্ট এফ। আর ক্যারেক্টারের জন্য কি ক্যারেক্টার সিএইচ এ আর, খ্যার। এখানে খ্যার মানে কি গরুর খ্যার? গরুর খ্যার না, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের খ্যার, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পার্সেন্ট সি। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা, এই ভেরিয়েবলটা আমার শুধু লাগবে হচ্ছে ভাওয়েল, ভাওয়েল অথবা নট ভাওয়েল, নট ভাওয়েলের ক্ষেত্রে। এছাড়া এই কোশ্চেন ছাড়া কোথাও লাগবে না এটা। তাহলে এই দুইটা, এবার এই দুইটা কখন কোথায় বসাবো? যদি আপনাকে পূর্ণ সংখ্যার কথা বলে তাহলে আইএনটি দিবেন, আর যদি ভগ্নাংশ সংখ্যার কথা বলে তাহলে ফ্লোট দিবেন। এবার যদি ভাই কিছুই বলা না থাকে কোশ্চেন, তাহলে কি দিবেন? তাহলে ফ্লোট দিয়ে করবেন। কেন ফ্লোট দিয়ে করবো? দেখেন, আপনি যদি একটা পূর্ণ সংখ্যা দেন, ধরলাম যে সংখ্যাটা আমার পূর্ণ সংখ্যা, কিন্তু বলে নাই, তাহলে সে কি করবে? পয়েন্ট দিয়ে জিরো ধরবে। তাতে কি আমার কোনো ক্ষতি আছে? আমার কি বাপ দাদার সম্পত্তি হারাই গেছে? না, হারাই যায়নি। মানে সে পয়েন্টের পর ধরে নিবে। এখন কথার কথা যে আমি এটা ধরলাম কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে ও এভাবে ধরবে। এখন আপনি যদি পূর্ণ সংখ্যা দিয়ে করেন তাহলে কি হবে? ধরেন আপনার মান দিচ্ছেন হচ্ছে 5.1, কিন্তু আপনি পূর্ণ সংখ্যা ইন্টিজার ধরে করছেন, তাহলে সে কি ওয়ানটা কাউন্টই করবে না, শুধু 5, তার কি মান পরিবর্তন হয়ে গেল না? আর আমি যদি ফ্লোট ধরে করতাম তাহলে সে 0.0 ধরতো। আর যদি পূর্ণ ভগ্নাংশ সংখ্যা হইতো তাহলে হইতো, এটা তো ভগ্নাংশের জন্যই তো ফ্লোট। আর যদি ভগ্নাংশ না হয় পূর্ণ সংখ্যা, তাহলে পয়েন্ট দিয়ে জিরো ধরবে। এখানে তো কোনো আমার ক্ষতি নেই। এই জন্য আমরা কি ধরে করবো? ফ্লোট ধরে করবো। এতটুকু মনে থাকবে, এতটুকু মনে থাকলেই হবে আশা করি। এবার এটা করার জন্য আমার কি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে একটু জানতে হবে। অপারেটর, অপারেটর জিনিসটা কি? অপারেটর হচ্ছে অপারেট করে। এখন আপনারা অনেকেই চেনা পরিচিত আছেন যে গার্মেন্টস এর অপারেটরদের কিছু 2 দিন পর পর কি হয়? মিছিল মিটিং হয় না, আন্দোলন হয়। ঈদের সময় বিশেষ করে দেখা যায় যে অপারেটর কি কাজ বন্ধ করে দিচ্ছে। এখন একটা গার্মেন্টস এর মেইন কিন্তু অপারেটর। অপারেটর যতগুলো আমার কি করবে? মাল ছেড়ে দিবে। মাল ছেড়ে দিবে মানে কি? অপারেটর জিনিসটা কি? অপারেটর হলো যে মেশিনটা চালায়, গার্মেন্টসে যে সেলাই করে, সেলাই মেশিনটা যে চালায়, সে হচ্ছে অপারেটর। এখন সে যদি প্রোডাকশন না করে তাহলে কি পুরো গার্মেন্টসটা বন্ধ থাকবে না? হ্যাঁ, বন্ধ থাকবে। তার মানে আমার অপারেটর হচ্ছে কি? সে অপারেট করে, সে কোনো কাজ করে, সে কি পরিচালনা করে, মেশিন পরিচালনা করে। তো দেখেন অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর আমরা জন্মের পর থেকেই পড়ে আসছে, একটা কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, এই 5টা। এখন এটা আবার পড়তে হবে এই বয়সে। হ্যাঁ, এটা পড়তে হবে, কিন্তু আমরা এতদিন যেভাবে শিখছি ওইভাবে না। দেখেন যোগ মানে কি? এই চিহ্ন দিব, মানে আমাদের চিহ্নটা খেয়াল করতে হবে। বিয়োগ মানে মাইনাস। আর গুণের ক্ষেত্রে আমার স্টার দিতে হবে। কি দিতে হবে? স্টার চিহ্ন। আর ভাগের ক্ষেত্রে স্ল্যাশ দিতে হবে। আর ভাগশেষের জন্য পার্সেন্ট দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি সবই বুঝলাম, কিন্তু ভাগশেষের জন্য পার্সেন্ট কিভাবে? এখান থেকে একটা এমসিকিউ আসে, দেখেন আমি দেখাই দেই। এমসিকিউ, এমসিকিউটা কিভাবে আসতে পারে? ধরেন আপনাকে বলছে 1 নম্বর দিলাম, ঠিক আছে, যে 5% টু ইকুয়াল হট, এটা দিল। এটা মানে কি? এটা মানে হচ্ছে পরে পার্সেন্টের পরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে পার্সেন্টের আগের সংখ্যাটাকে ভাগ দিব। কি দিব? ভাগ দিব। তাহলে ভাগ দেই। তাহলে 2 দিয়ে আমি কাকে ভাগ দিব? 5 কে ভাগ দিব। ভাগ দিলে কত হবে? 2 2 4। তাহলে ভাগশেষ কত? 1। তাহলে এটার মান, পার্সেন্টের কাছে ভাগশেষ, তাহলে ভাগশেষের মান কি? বুঝতে পারছি? বুঝতে পারছি না পারিনি এখনো বলেন। যদি না পারেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন, আরো কয়েকটা এক্সাম্পল দেখাই দিব, সমস্যা নেই। তো এতটুকু এতটুকু যদি আমরা জানি তাহলে ম্যাথ
করতে পারবো। আর অবশ্যই টাইপ 1 এর ক্ষেত্রে আমার সূত্রটা ফার্স্ট প্রায়োরিটি। সূত্র তুমি জানো, তুমি ম্যাথ করতে পারবা। এবার দেখো আমরা একটা ম্যাথ করি যে 3টি পূর্ণ সংখ্যা যোগ করার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। ঠিক আছে, 3টি পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো একটু মুছে দেই। তিনটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখানে লিখে নিই, ঠিক আছে? তিনটি তিনটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যোগ করার, কি করার? যোগ করার অ্যালগরিদম এল, ফ্লোচার্টকে এফএল, আর সি প্রোগ্রামকে সিপি ধরলাম। এই সিপি ওই সিপি না, এক সিপি মেরে দিলাম ভাই, ওই সিপি না, ঠিক আছে? এটা হচ্ছে সি প্রোগ্রামের সিপি। তো দেখো এটা কিভাবে আমি সূত্রটা বানাই নিব, একটু টেকনিক শিখে। তিনটি পূর্ণ সংখ্যা যোগ করার, কি করার? যোগ করার। তো যোগ, আমরা যখন যোগ করবো, আমরা অ্যান্সার লেখার সময় কি লিখি? যোগফল ইকুয়াল লিখি না? তো যোগফল, তাহলে যোগফলকে কি ধরবো? সাম ধরলাম, সামেশন বা সাম। কি ধরলাম? সাম ধরলাম। পাত্রের নাম কি ধরলাম? সাম ধরলাম। এবার পূর্ণ সংখ্যা কয়টি? তিনটি। তাহলে সাম কি হবে? সাম হবে তিনটি সংখ্যার যোগ, এ যোগ বি যোগ সি। আমি তিনটি সংখ্যা ধরলাম। এখন ভাই আপনি বলতে পারেন যে ভাই আমি 1 2 3 ধরবো। এখন আরেকজন তো বলবে 4 5 6 ধরবো, আরেকজন বলবে 100 200 300 ধরবো। তো আমরা এমন একটা ভেরিয়েবল বা পাত্র ধরছি, এ বি সির মান যে যার মতো ধরে নিই, আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারছি? তো এ বি সি, এটা হচ্ছে আমার কি তিনটি সংখ্যা যোগফলের সূত্র। এখন ভাই আপনি যদি সূত্র জানেন তাহলে ম্যাথ করতে পারবেন। এবার দেখেন সূত্র থেকে আপনি কিভাবে ম্যাথ করবেন। আপনি নরমালি স্ট্রাকচারটা লিখে নেবেন। স্ট্রাকচারটা কি? আমি জানি হচ্ছে স্টেপ স্টেপ 1 কি? স্টার্ট স্টার্ট স্টার্ট। স্টেপ 2, স্টেপ 2 টা কি? ইনপুট, তাই না? ইনপুট, ইনপুটের পর এখানে কিছু একটা বসবে, তাই না? তারপর স্টেপ 3 হচ্ছে প্রসেস, প্রসেস। আর স্টেপ 4 হচ্ছে প্রিন্ট, প্রিন্ট। আর স্টেপ 5 হচ্ছে ইন্ট। এখন আমাদের এখানে কিছু একটা বসবে, প্রসেস বাদ দিয়ে কিছু একটা বসবে, আর এখানে কি কিছু একটা বসতো, তাই না? স্ট্রাকচার অনুযায়ী, কারণ এগুলোতে লাল মার্ক করা ছিল, তাই না? তাহলে স্টার্ট তো সেম যা আছে তাই। ইনপুট, এবার ইনপুট কি নিব? আমি বারবার বলছি সূত্রে খেয়াল করেন। তাহলে এই সূত্র, সূত্র আমার এটা, সূত্রের ইকুয়ালের ডান সাইডে, ইকুয়ালের কোন সাইডে? ডান সাইডে। ডান সাইডে কোনটা? এ এ এ, এটা না ইকুয়ালের ডান সাইডে। ইকুয়ালের ডান সাইডে কার মানগুলো অজানা ভাই দেখেন তো? এ বি সি তিনটার মানেই অজানা না? হ্যাঁ, তিনটা মানেই অজানা। এই তিনটা মান আমরা কোথায় নিব? ইনপুটে নিব। সব সময় খেয়াল করবেন ইকুয়ালের ডান দিকে কোন মানগুলো অজানা। তাহলে ইকুয়ালের ডান দিকে কোন মান অজানা? এ বি সি, বুঝতে পারছি? তারপর ইকুয়ালের সামনে কি আছে? ইকুয়ালের সামনে বা কার মান আমি বের করব, কার মান বের করব দেখেন তো? সাম। যেটা বের করব সেটা কি? আউটপুট না? তাহলে আমরা কি করব? এখানে এখানে লিখবো সাম। ইকুয়ালের সামনে যেটা থাকবে সেটা হবে কি? আউটপুট বা প্রিন্ট। আর প্রসেস, প্রসেসের জায়গায় কি হবে? আমার এই পুরাটাই কি ছিল? আন্ডারলাইন করা ছিল, তাই না? মানে পুরাটাই বাদ দিয়ে আমার কি বসবে? এই যে পুরা সূত্রটাই এখানে বসবে, বুঝতে পারছি? তাহলে পুরা সূত্রটা কি? সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। শেষ। কয় মিনিট লাগছে বলেন তো? কয় মিনিট লাগছে? তো এটা কি গেল আমার? এটা গেল হচ্ছে অ্যালগরিদম। এবার আমরা ফ্লোচার্টটা দেখি, ঠিক আছে? তো ফ্লোচার্টটা একটু ইয়া করে নেই, এটা একটু শর্ট করে নেই, ঠিক আছে? আমরা ফ্লোচার্টটা এখানে দেখি। তাহলে ফ্লোচার্টটা আমার কি করতে হবে? স্টার্টের জন্য এইটা, তাই না? তারপর কি? ইনপুটের জন্য সামন্ত্রিক, প্রসেসের জন্য আয়ত, আর কি হবে? আউটপুটের জন্য সামন্ত্রিক। ইনপুট আর আউটপুট যেহেতু সেম, এটা সেম। আর স্টার্ট আর ইন্ট কি? সেম, বুঝতে পারছি? আর কি 1 থেকে 2 এর দিকে আসবে, 2 থেকে 3 এর দিকে আসবে, 3 থেকে 4 এর দিকে আসবে, 4 থেকে 5 এর দিকে আসবে, বুঝতে পারছি? তাহলে দেখেন আমি জিনিসটা বলে দিই কিভাবে আপনি ডিজাইন করবেন। আপনি যদি অ্যালগরিদম করতে পারেন তাহলে ফ্লোচার্টটা কিভাবে করবেন। এই যে এটা কি অ্যালগরিদম না? দেখেন তো, দেখা যায় অ্যালগরিদম। এটা কি? অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমের এই স্টেপগুলো বাদ দিবেন। কি বাদ দিবেন? এই স্টেপগুলো বাদ দিবেন। এটা ক্রস বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সব বক্সের ভিতরে বসাই দিবেন। তাহলে স্টার্টের জন্য এটা এখানে স্টার্ট, ইনপুটের জন্য এটা ইনপুট, যা লেখা আছে তাই লিখে দেবেন, এ বি সি। এটার জন্য কি? প্রসেসের জন্য এখানে বসাবেন সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। প্রিন্টের জন্য কি? প্রিন্ট সাম। আর ইন্টের জন্য কি ভাই কতক্ষণ লাগছে বলেন তো? এটা কি দেখলাম আমরা? ফ্লোচার্ট। আর এটা কি দেখলাম? এটা দেখলাম হচ্ছে অ্যালগরিদম। কয় মিনিট লাগছে আপনি বলেন? কয় মিনিট লাগছে? কত মিনিট লাগছে? খুব সহজ না? হ্যাঁ সহজ। এবার দেখি সি প্রোগ্রাম। সি প্রোগ্রামটা একটু কঠিন ভাই, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কঠিন না, বোঝার বিষয়।
তো আমরা স্টার্টের জন্য সি প্রোগ্রামে কি লিখছি, হ্যাজ ইনক্লুড stdio.h, বুঝতে পারছি। তারপর কি, তারপর হচ্ছে আমার ইনপুট। দেখেন ইনপুটের জন্য কয়টা লাইন, 3টে লাইন। দেখেন আগে স্টার্টেরটা শেষ হয়নি। তারপর কি দিতে হয়, ইন্ট মেইন দিতে হয়। কি দিতে হয়, মেইন ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট। এইটুকু কি স্টার্টের জন্য। এবার ইনপুটের জন্য কয়টা লাইন, 3টে লাইন। প্রথমে হচ্ছে কি ভেরিয়েবল। এবার ভেরিয়েবল করার সময় আমার দেখতে হবে যে আমার ইয়াতে কি বলছে, কোশ্চেনে কি বলছে, পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য কি হবে, ইন্টিজার হবে। কি হবে, INT হবে, ইন্টিজার। এবার ইন্টিজার নিয়ে ভেরিয়েবল মানে কি, পাত্র না। তাহলে আমাদের খেয়াল করতে হবে টাইপ 1 এর ক্ষেত্রে শুধু খেয়াল করবেন যে আমার পুরো সূত্রে কোনগুলো পাত্র হিসেবে ব্যবহার হয়েছে। দেখেন তো এ পাত্র, বি পাত্র, সি পাত্র, কারণ এর মান তো যে কোনো কিছু হতে পারে, বির মান যে কোনো কিছু, সির মানও কি সেম, যে কোনো কিছু। তার মানে এই 3টার পাত্র হিসেবে কাজ হয়েছে। এবার এই 3টা যোগ করে আমি কোথায় রাখতেছি, সামের ভিতরে। তার মানে সামও একটা পাত্র। তাহলে সবগুলো আমরা লিখবো। তার মানে আপনি মাথায় রাখবেন যে সূত্রের, পুরো সূত্রের মধ্যে যতগুলো মান অজানা সবগুলো লিখে দিবেন কমা দিয়ে। তাহলে কি লিখবেন, সাম কমা এ কমা বি কমা সি সেমিকোলন। আর সি প্রোগ্রামে সেকেন্ড ব্র্যাকেটের পর প্রতিটা লাইন শেষে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। আপনি স্ট্রাকচারটা খেয়াল করবেন, স্ট্রাকচারে দেওয়া আছে। তারপর কি একটা লাইন গেল। এবার কি করব, প্রিন্টএফ, তাই না, প্রিন্টএফ। এটা কি ইনপুটের লাইন। তাহলে ইনপুটে দেখেন তো ভাই আমি কি নিচ্ছি, এবিসি নিচ্ছি না। তাহলে প্রিন্টএফ লেখার নিয়ম, ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা ইন্টার দা ভ্যালু অফ, ইন্টার দা ভ্যালু অফ এ কমা বি কমা সি, ইনভার্টেড কমা শেষ সেমিকোলন। প্রতিটা লাইন শেষে কি দিতে হবে, অবশ্যই সেমিকোলন দিতে হবে। তারপর কি, এবার এবিসি এর মান চাইলাম, এটা কি স্ক্যান করে নিতে হবে না। স্ক্যানের জন্য কি দিতে হবে, স্ক্যান এফ। আর অবশ্যই এখানে যা লেখাগুলো লিখতেছি সব স্মল লেটার। আর ইনভার্টেড কমার ভিতরে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আর পাত্রের মানগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কিন্তু পাত্রের মান যদি ক্যাপিটাল লেটার ধরেন, ভেতরে যেখানেই ব্যবহার করবেন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আর বাকি স্ট্রাকচার যা লিখে দিয়েছি সব স্মল লেটার। বুঝতে পারছি। তাহলে স্ক্যান আমরা স্ক্যান করব কাকে, আমি চাইছি এবিসি এর মান। তাহলে এবিসি কে স্ক্যান করব। তাহলে এবিসি এটা কি ধরছি দেখেন তো, ইন্টিজার না। ইন্টিজার কে স্ক্যান করার জন্য কি দিতে হয়, পার্সেন্ট ডি। দেখে নেবেন, পার্সেন্ট ডি। এবার কয়টা পার্সেন্ট ডি দিব দেখেন তো, কয়টাকে স্ক্যান করতেছি, 3টা, যার কারণে কয়টা পার্সেন্ট ডি দিব, 3টা। পার্সেন্ট ডি। এখানে কি হবে না, কোনো কমা দেওয়া যাবে না। এবার ইনভার্টেড কমা ক্লোজের পর কমা দিয়ে আমার দেখেন এর জন্য পার্সেন্ট ডি, বির জন্য পার্সেন্ট ডি, সির জন্য পার্সেন্ট ডি। এখন এরা কি করবে, মারামারি করবে যে আমি আগে বসবো, ও বলবে আমি আগে বসবো। তো কাকে কোথায় বসাবো, এটা স্পেসিফায়ার দিয়ে এন্ড দিতে হবে। এন্ড দিয়ে কি দিব, স্পেসটা ঠিক করে দিব। তাহলে প্রথম এন্ডের সাথে যদি একে দেই তাহলে তাকে প্রথম পার্সেন্ট দিতে বসাবে, কমা দিয়ে এন্ড বি দিলে তাকে দ্বিতীয়টাতে, এন্ড সি দিলে কমা দিয়ে তাকে তৃতীয়টাতে বসাবে। বুঝতে পারছি, লাইন শেষে সেমিকোলন। এবার কি বলছি, এই পর্যন্ত এই 3টে হচ্ছে আমার কিসের উপর গেল, ইনপুটের উপর। দেখেন তো ইনপুট দেখে দেখে বললাম না। হ্যাঁ, এবার প্রসেস কি যা আছে তাই। তাহলে কি, সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, লাইন শেষে সেমিকোলন, তাই না। তারপর কি, এটার জন্য কি প্রিন্টএফ ইনভাইটেড কমা দা অ্যান্সার ইজ কি দিব, পার্সেন্ট ডি দিব। কেন পার্সেন্ট ডি দিব, মূলত এখানে কার মানটা প্রিন্ট করতেছি। দেখেন তো এখানে কার মান প্রিন্ট করছি, সাম। তার মানে কি আমার সামের মান প্রিন্ট করতে হবে। এখন আমি দা অ্যান্সার ইজ কি সাম দিতে পারবো না, সি প্রোগ্রামে সরাসরি সাম দেওয়া যায় না। তাহলে কি, সি প্রোগ্রামে আমার আগে থেকে স্পেস তৈরি করে দিতে হয়। তাহলে স্পেসটা কে তৈরি করে দিবে, দেখেন সামটাকে আমরা কি ধরছি, ইন্টিজার, তাই না। ইন্টিজারের জন্য আমরা কি দেই, পার্সেন্ট ডি দেই। তাহলে এই পার্সেন্ট ডিটা আমাকে কি স্পেস তৈরি করে দিবে এখানে ভ্যালুটা রাখার জন্য। এবার এখানে কার ভ্যালু রাখবো, কারণ পার্সেন্ট ডি দ্বারা এ কেও বোঝায়, বি কেও বোঝায়, সি কেও বোঝায়, আবার কি সাম কেও বোঝায়। তাহলে কার ভ্যালু, দেখেন তো আমরা আউটপুট কাকে দেখাইতে চাচ্ছি, সামকে। তাহলে আমরা এখানে কি দিব, কমা দিয়ে এখানে কি লিখবো, সাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ সেমিকোলন। তারপর কি, এই পর্যন্ত কি আউটপুট শেষ। তারপর কি ইন্টের জন্য কি রিটার্ন 0, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পারছি। তো খুবই ইজি, তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখবা। আর অবশ্যই আমাদের যে পেইড কোর্সে ভর্তি হয়ে যাবা। আর পেইড কোর্সে ভর্তি হলে তোমার এখান থেকে অনেক সৃজনশীল এবং এমসিকিউ অনেক কমন পাওয়া যায়, একবারে সেম টু সেম যেভাবে শেখাবো সেভাবেই পাবা। আর আরো অনেক ট্রিক্স আছে, খুব দ্রুত মনে রাখা যায়। তোমরা যারা পেইড কোর্সে এখনো ভর্তি হও না, অবশ্যই অতি শীঘ্রই ভর্তি হয়ে যাবা। আর আমি যেভাবে করাইলাম, শুধু কালার ম্যাচ করলে তুমি অ্যান্সার করতে পারবা। তো আমার একটা নতুন বই আসতেছে, অবশ্যই বইটা পাবলিশ হওয়ার সাথে সাথে কিনে নিবা। তো আরো নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।